শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চলমান পরিস্থিতি নিয়ে চ্যানেলের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের অনুষ্ঠানটি। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখেন, তারপর আলোচনা। জয় জয় দিন। রাষ্ট্র সংস্কারে সরকারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান ডক্টর ইউনূস। অগ্রাধিকার খাতে $20 কোটি দিচ্ছে দেশটি। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জমিন। সংস্কারে দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। $20 কোটি সহায়তা চুক্তি সই। জাহিদ মালিক পরিবারের 6000% জমির খোঁজ। শাহজালালে কার্গো ব্যয় বেশি, প্রতিবেশী দেশে ঝুঁকছেন ব্যবসায়ীরা। হাত গুটিয়ে পিএসসি একের পর এক পেছাচ্ছে নিয়োগ পরীক্ষা। এখনও খালেদা জিয়ার নামে 30 মামলা। জুলাই আগস্টে বিএনপির 422 নেতাকর্মী নিহত। গুলিতে নিহত জামালের স্ত্রী 4 সন্তান নিয়ে অসহায়। আজকের পত্রিকা। পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের, ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। দুর্নীতির গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম, ইউনূস। 10 মাধ্যমিক বিদ্যালয়ে 3 বছরের প্রকল্পের কাজ 7 বছরে হয়নি সিকিভাগো। কালবেলা। গ্রেপ্তার 2 ডজন মন্ত্রী এমপি, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার। সংস্কার সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। খবরের কাগজ। পুনর্গঠনে সহযোগিতা চায় ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের দিনভর ব্যস্ততা। বিশ্বব্যাংক ও এডিবি $225 কোটি ঋণ দিচ্ছে। ত্বকী হত্যাকাণ্ড, কাজলের স্বীকারোক্তি। দৈনিক ইনকিলাব। $20 কোটি বেশি সহায়তার চুক্তি সই, বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র। দৈনিক বাংলা। বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। দৈনিক করতোয়া। অর্থনীতিতে সুখবর। অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্চের মধ্যে $900 মিলিয়ন সহায়তা দেবে এডিবি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ইউএস eager to support reforms to rebuild বাংলাদেশ। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ প্রধান সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের পরিদর্শন, সেই সংবাদকে ঘিরেই, এবং যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবাদ শিরোনামের মূল দিক হিসেবে, সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে। জি, ধন্যবাদ। যেটা আমরা দেখছি যে মোটামুটি আপনি বাংলা ইংরেজি মিলিয়ে যে পত্রিকাগুলো শিরোনাম পড়লেন বা মূল খবর পড়লেন, মোটামুটি প্রায় সবগুলো কাগজেই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের যে সফর এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক এবং ডক্টর ইউনূস যে সহযোগিতা চেয়েছেন যে রাষ্ট্র মেরামত বা সংস্কারে অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ বা চেষ্টা, সেখানে যাতে তারা সহযোগিতা করে। তো আমরা জানি যে এই ডেলিগেশনটি এসছে গতকাল সকাল থেকে বিকাল অবধি 6 জনের। তাদের মধ্যে আপনার ব্র্যান্ট নিউম্যান ছিলেন, যিনি ইউএস ট্রেজারির অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি, উনি টিমটা লিড করেছেন। আর সঙ্গে ছিলেন ডোনাল্ডো তো 21-এ দায়িত্ব নেওয়ার পর থেকে মোটামুটি এই অঞ্চলের দেশগুলোর কাছে খুবই পরিচিত এবং তার ভূমিকা নিয়ে, কাজ নিয়ে ভালো মন্দ দুটো দিকে আছে। আর সেই সঙ্গে ছিলেন ইউএসএইডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এবং ব্র্যান্ডন লিচ, যিনি অ্যাসিস্ট্যান্ট টিয়ার বা আমরা আমাদের সিস্টেমে হয়তো বলতে পারি যে বাণিজ্য প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। তো আজকে সকাল থেকে তারা 5টা বৈঠক করেছেন। একটি তো হলো পররাষ্ট্র উপদেষ্টা, তারপর ফাইন্যান্স এবং কমার্স অ্যাডভাইজার ডক্টর সালাউদ্দিন, তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেন তারা মধ্যাহ্নভোজ সভা করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। তারপরে দিনের শেষ আলোচনা বৈঠকটি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। তো আমরা ব্রিফিং এবং প্রধান উপদেষ্টার দপ্তরের যে প্রেস রিলিজ এবং এরপর বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে যেটা জেনেছি, মোটামুটি আমাদের তরফ থেকে সবগুলো আলোচনাতেই
সংস্কার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া বিশেষ করে অর্থনীতি, বিনিয়োগ এগুলোই মোটামুটি প্রাধান্য পেয়েছে। এবং আমি যদি খুব নির্দিষ্ট করে প্রধান উপদেষ্টার বিষয় আলোচনার দিকে নজর দেই, তো উনি মূলত রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার কর্মসূচি এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এই বিষয়গুলোতে মোটামুটি জোর দিয়েছেন। এবং তারাও ওনার কাছ থেকে জেনেছেন, বোঝার চেষ্টা করেছেন যে এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামত বা সংস্কারে কী কী করতে চান। আমরা নিশ্চয়ই জানি 11 তারিখ সরকার 6টা কমিশন গঠন করেছে, সেটা আপনার সংবিধান প্রণয়ন, নির্বাচন কমিশন, পুলিশ সহ 6টা কমিশন আছে। তো সেই বিষয়গুলো তারা বলেছেন এবং অর্থনৈতিক সংস্কারের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। এবং আমরা আবার জানি বাংলাদেশ ব্যাংকের 3টি টাস্কফোর্স করার কথা। তো এই বিষয়গুলো তারা আসলে মূলত জানা বোঝার চেষ্টা করেছেন সংস্কারের কোন দিকটায় বাংলাদেশ যেতে চায়, এবং সেই বাংলাদেশ যেতে চাওয়ার ক্ষেত্রে মোটা দাগে বড় লক্ষ্য কি, বিস্তারিতভাবে সেগুলো জেনে বুঝে তারা বাংলাদেশকে সহযোগিতা করবেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান বিষয় যদি আমরা বলি যে গত আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, যে 15 বছরের স্বৈরশাসন বলে বা যেটাই বলুন না কেন, সেখানে সরকারের দুঃশাসনের ক্ষেত্রে বড় একটি বিষয় ছিল দুর্নীতি এবং লুটপাট। এবং আমরা দেখেছি ব্যাংক খাত বিধ্বস্ত হয়ে গেছে মোটামুটি, এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছে সেই সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরেই। এবং আমরা এর মধ্যে দেখেছি যে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু চেঞ্জও এসছে। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রে তো টাকা শুধু যুক্তরাষ্ট্রে পাচার হয়নি, বিভিন্ন দেশে পাচার হয়েছে। এখন সে পাচার হওয়া অর্থ পুরোটাই আমরা ফেরত পাবো কিনা সেটি একটি বড় আলোচনা। কিন্তু আমি কথাবার্তা বলে গত কয়েকদিনে যেটা জেনেছি যে এই যুক্তরাষ্ট্রে যে টাকাটা পাচার হয়েছে, আমাদের কাছ থেকে জোরালোভাবে কোনো তথ্য উপাত্ত যদি তারা পায়, সেই তথ্য উপাত্তের উপর ভর করে তারা তাদের মতো তদন্ত চালিয়ে সেই অর্থটা জব্দ করা বা ফ্রিজ করতে পারবেন। কিন্তু টাকাটা জব্দ করলেই কিন্তু শেষ নয়। আমাদের চাওয়াটা হচ্ছে আমাদের এই অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে আমরা টাকাটা ফেরত আনতে চাই, কিন্তু জব্দ করা টাকাটা আদৌ ফেরত আনা যাবে কি না সেটি একটি কিন্তু বড় আলোচনা। তো আমি আপনার এই প্রশ্নটা এভাবেই শেষ করতে চাই। আজকের আলোচনায় মোটামুটি সংস্কার এবং বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলোতে তারা কিভাবে যুক্ত হবে। এখানে আরেকটা বিষয় যেটি বলা দরকার, আমরা যখন সুশাসনের কথা বলি সেখানে এই জবাবদিহিতার ক্ষেত্রে আরেকটা বড় এবং প্রধান বিষয় চলে আসে দুর্নীতি। সেই দুর্নীতি দমনের বিষয়টি খুব সঙ্গত কারণে এসছে। এবং আমরা জানি যে মার্কিনের প্রতিনিধি দলটি গতকাল একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বসছিলেন, যারা এমচেম অর্থাৎ আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করে, সেখানে বাংলাদেশের নাগরিকরাও রয়েছে। তো এই ব্যবসা বিনিয়োগটা তাদের এই ভিজিটের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। এবং আমরা জানি যে ইতিমধ্যে খবরগুলো এসছে যে আমাদের এখানে যে বিনিয়োগের একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি খাতে, এবং শেভরন সহ একাধিক প্রতিষ্ঠানের খুব উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়ে গেছে আমাদের আর্থিক সংকটের কারণে। তো একটা হচ্ছে বকেয়া টাকা দিতে শোধ করতে না পারা, আরেকটা হচ্ছে লভ্যাংশ ফিরিয়ে নেওয়া। তো এরকম কিছু জটিলতা রয়ে গেছে। প্লাস বিভিন্ন সময় ধরে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসা পরিচালনার পদ্ধতি এখনও বিনিয়োগ বান্ধব নয়। তো গতকালকে যে আলোচনা হয়েছে শুনেছি যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বলেছেন যে বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি দরকার যদি বাংলাদেশ আরও বেশি পরিমাণ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনতে চায়। হ্যাঁ, আপনি আরও বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনার খবর যখন বলছেন, আমরা তখন শিরোনামে যেমন বলছিলাম যে বেশ কিছু সুনির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তার প্রতিশ্রুতির খবর এখানে রয়েছে। যেমন অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্র দিয়েছে, যেটি আগে বলা হয়েছে। মার্চের মধ্যে $900 মিলিয়ন এডিবি সহায়তা দেবে বাংলাদেশকে, $100 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, এবং এর মাঝে আবার 14 দিনে রেমিটেন্স এসেছে $116 কোটি। অর্থাৎ সব মিলে শিরোনামটিতে বলা হচ্ছে অর্থনীতিতে সুখবর। দেখুন, আমি মনে করি এটা ওভার এক্সাজারেট করা হচ্ছে। ওভার এক্সাজারেশনের জন্য বলছি, হ্যাঁ, রেমিটেন্সের পরিমাণ গত 2 মাসে রেমিটেন্স আসার হারটা বেড়ে গেছে। আমরা যদি বলি এই আপনি এডিবির হিসাব বলছেন, IMF বলছেন, এগুলো কিন্তু ঋণ, এগুলো কোনোটাই কিন্তু কোনো সহায়তা না। আর একটু খুব স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র আমাদেরকে আজ যেটা $200 মিলিয়ন চুক্তি সই হয়েছে, ওটা কিন্তু নিয়মিত আর্থিক সহায়তারই অংশ, অর্থাৎ রেগুলার প্যাকেজের পার্ট। এটা কিন্তু এই ভিজিটের সাথে কোনোভাবেই রিলেটেড না। আর যদি আপনি বলেন অর্থনীতিতে চাঙ্গা ভাব
চাঙাভাব হওয়ার তো কোনো সুযোগ নেই, বরঞ্চ আমি যদি বলি শিরোনামে বলা হচ্ছে সুখবর। সুখবর বিভিন্ন আমাকে যদি বলেন আমি এখানে একটু ক্রিটিক্যাল হব, খুব অর্থনীতিতে সুখবর হওয়ার মতো রেমিটেন্স ছাড়া বাকি কোথাও কিন্তু সেভাবে আসেনি। কাজেই এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই রকম ডেলিগেশন আসবে বলে দেখেন একটা প্রত্যাশা আর বাস্তবতা দুটো সবসময় এক হয় না, এক নাও হতে পারে, সেটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্র কিন্তু এমন কোনো ব্যবস্থা নেই যে আমার যে বাজেটে ঘাটতি আছে, রিজার্ভে ঘাটতি আছে এবং অর্থনৈতিক সংকট আছে, অধোগতি আছে, সেখানে তারা বিপুল বিরাট অঙ্কের টাকা সহায়তা করতে পারে। হ্যাঁ, একটা বিষয় তারা করতে পারে, তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ADB-তে তাদের একটা বড় প্রভাব থাকে, ডিরেক্টরদের মধ্যে তাদের লোকজন থাকে। তো সেইখানে আমাদের জন্য যে প্যাকেজ এ পর্যন্ত বরাদ্দ করা হয়েছে সেই প্যাকেজের সিলিংটা তারা বাড়াতে পারে। তারা বলতে পারে আরও ফ্লেক্সিবল করে বা আরও সংখ্যায় বা পরিমাণে বাংলাদেশের টাকা বাড়াও, সেটা তারা বলতে পারে। কিন্তু ওই যে বাজেট সহায়তা, যেটা আপনার নিশ্চয় মনে আছে যে জুলাইতে চায়না ভিজিটের সময় আলোচনা হয়েছিল, আমরা অর্থনৈতিক মন্দাকে ঘিরে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন দেশের কাছ থেকে চেয়েছিলাম, আলোচনা করেছিলাম অনানুষ্ঠানিকভাবে, শেষ পর্যন্ত কোথাও হয়নি। কাজেই ওই ফিনান্সিয়াল প্যাকেজ বা বাজেটারি সাপোর্ট এটা আমেরিকার কাছ থেকে সরাসরি পাওয়ার কোনো সুযোগ নেই। আমি তো বললাম যে আমেরিকান সিস্টেমে এভাবে ডিরেক্টলি টাকা দেওয়ার প্রসেসটা খুবই কাম্বারসাম, কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগে, ওটা হিয়ারিং লাগে, অনেক লম্বা প্রসেস। এক্সেপ্ট আমরা যদি ইউক্রেনের ক্ষেত্রে দেখি $22 বিলিয়ন এখন পর্যন্ত দিয়েছে এবং প্রতিবারেই US কংগ্রেসের ভেটিং নিয়েই তাকে দিতে হয়েছে। আর বাংলাদেশের যে সংকট, সেখানে যুক্তরাষ্ট্র সঙ্গত কারণে প্রশ্ন করতে পারে, এখানে তো আমাদের কারণে কোনো এই সংকট হয়নি, কাজে সেখানে আমি কেন দেব। তো ওই আপনার কথায় ফিরে যাই, সুখবর আমি রেমিটেন্সটাকে সুখবর হিসেবে বলতে পারি যে লিগ্যাল চ্যানেলে মানুষ আস্থা ফিরে পাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এটা খুবই খুবই একটা ইতিবাচক দিক। যদি রেমিটেন্স এভাবে আসতে থাকে আমি মনে করি আমাদের সংকটের কাটাতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আর যেটা বলছিলাম যে আমি যদি ভুল না করি নভেম্বরে মোস্ট প্রবাবলি IMF-এর মিটিং আছে, যেখানে আমাদের দেশ থেকে প্রতিনিধি দল যাবে এবং যুক্তরাষ্ট্র এই যে দলটি এলো এরা ফিরে গিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক আরও অনেকগুলো ফলো আপ ভিজিট হবে, মিটিং হবে। তো তারা মোটামুটি আগামী মাসখানেকের মধ্যে আরও পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ সংস্কারটা বিশেষত অর্থনৈতিক খাতে কিভাবে করতে চায়। তো সেই রিপোর্টগুলোর উপর বেস করে আমরা আশা করতেই পারি যে IMF-এর নভেম্বরে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে হয়তো IMF আরও ফ্লেক্সিবল ওয়েতে, আরও লিবারেল ওয়েতে বাংলাদেশের জন্য সিলিং বাড়ানো যায় কি না সেই বিষয়টা হয়তো পজিটিভলি দেখতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সফরের প্রসঙ্গে আবার একটু ফিরে যাচ্ছি। আমরা প্রায় প্রতিটি সংবাদপত্রে আপনি যেটি বলেছেন যে প্রায় অভিন্নভাবেই শিরোনামটি করা হয়েছে, সেটা হচ্ছে সংস্কারে দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সংস্কারে আগ্রহী, সহযোগিতায় আগ্রহী ইত্যাদি। তবে এর মধ্যে একটি উপশিরোনাম আমাদের চোখে পড়ছিল এমন, যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু সংস্কার সত্যি কঠিন, এমন মন্তব্য করা হয়েছে আলোচনায়। তা এখন তো ধরুন আপনার যদি আমরা ধরে নিচ্ছি আমি 15 বছর ধরে আমাদের এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষয়িষ্ণু হয়েছে, দুর্বল হয়েছে, ভেঙে পড়েছে। তো এই যে ভেঙে পড়া, দুর্বল হওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এটি তো নিশ্চয়ই 2 মাস 3 মাসে ঠিক হওয়ার কথা নয়। তো কাজে কেউ যদি এই মুহূর্তে বলেই থাকি বা মন্তব্য করে থাকেন যে সংস্কারটা অত সহজ নয়, এটি খুবই রিয়েলিস্টিক একটা। আর এই সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু একটা বিশেষ সন্ধিক্ষণে, এবং এটা এমন নয় যে এটা অনাদিকাল ধরে থেকে যাবে বা ইনডেফিনিট পিরিয়ডের জন্য। তো কাজেই এটাই হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই মত প্রকাশের স্বাধীনতায় ঘাটতি ছিল, সুশাসনের অভাব ছিল, এক ধরনের গণতন্ত্র হলো, নির্বাচন হলে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিন্তু বিদ্যমান ছিল, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং যেই শান্তিপূর্ণ আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনটা সহিংস হতে হতে ছাত্র এবং জনতা মিলে অভ্যুত্থানের রূপ নেয় এবং তার চূড়ান্ত পরিণতি হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়। তো স্বাভাবিকভাবেই এই ধরনের একটা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, সেখানে মানুষের মধ্যে এক ধরনের বিরাট স্বপ্ন তৈরি হয়। তো স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো এমন কখনো মনে হবে যে আকাশকে ফুঁড়ে এসে বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। কাজেই কেউ কেউ হয়তো বলতেই পারে যে 6টা কমিশন করা হলো, 6টা খাতে আপনার সংস্কার হবে, সংস্কার কাজটা খুব সহজ না কঠিন। কঠিন কাজটা হতেই পারে। এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যদি ওই কঠিন কাজের যাত্রাটা শুরু করে একটা জায়গায় এনে দেয় এবং পরবর্তীতে নিশ্চয়ই একটা সময় দেশে নির্বাচন হবে, নির্বাচিত যে সরকার তারা যদি তার ধারাবাহিকতায় নেয়, তো সেটি তো অর্জন করা খুব কঠিন না। আমি বিষয়টাকে এভাবে দেখি। হ্যাঁ, আবার এই সংস্কারের জন্য একটা সময়ও দরকার,
কিন্তু তারা কিন্তু এখনো বলেনি যে সব কিছু সংস্কার করেই তারপর আমরা নির্বাচনের দিকে যাব। কাজে আমাদের একটু সময় তো দিতেই হয় যে কতদিনে কিভাবে কেমন করে তারা কাজটা শুরু করে, তারপর আমাদের বোধহয় বলাটা সমীচীন হবে যে সংস্কার হবে কি হবে না, কঠিন, দুষ্কর ইত্যাদি ইত্যাদি। কূটনৈতিক বিষয়ে সাংবাদিকতা আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, তার আলোকে আমি যদি এবার প্রশ্ন করি যে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের যে সাক্ষাৎ, এটি নিয়ে আগে থেকেই অনেক আলোচনা হচ্ছিল এবং সাক্ষাৎ এই মানে তাদের এই সফরটিকে অনেক গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছিল। সেই দিক থেকে এই সফর শেষে আসলে অর্জনের দিকটা কি বা সামনের দিকে কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি সন্ধ্যায় এক জায়গায় বলছিলাম কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটা হয় কি যে অন্যান্য বিষয়ের মতো খুব বেশি ইমিডিয়েটলি ভিজুয়ালাইজ করা যায় না কি হলো বা কি হলো না। একটা তো সাধারণে আপনি খুব ভালো করেই বুঝি যে আগের সরকারের সাথে এক ধরনের টানাপোড়েনের সম্পর্ক ছিল বাংলাদেশের, এটা তো অনস্বীকার্য। কিন্তু এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের সঙ্গে তাদের এই যুক্তরাষ্ট্রের বা হোয়াইট হাউসের সম্পর্কটা অনেক ভালো হবে, এটা বলাই বাহুল্য। কারণ সরকারের যিনি প্রধান আছে ডক্টর ইউনূস, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ দিন ধরে সেটি অ্যাক্রস দ্য বোথ ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সাথে ভালো সম্পর্ক, বিশেষ করে ডেমোক্র্যাটদের। তো সেই জায়গাতে আমি মনে করি এই সরকারের সাথে যে যুক্তরাষ্ট্র অনেক বেশি সাপোর্টিভ থাকবে তারই একটা রিফ্লেকশন হচ্ছে এই হাই লেভেলের একটা ডেলিগেশন। বিশেষ করে ট্রেজারির অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি লেভেলের কেউ গত 2 দশক পর্যন্ত বাংলাদেশে আসেনি, সেটা একটি বলাই বাহুল্য। আর ডোনাল্ড লু যখন এসছেন, স্টেট ডিপার্টমেন্ট যিনি এই অঞ্চলে দেখভাল করেন, তো সেটি আর একটু এন্ডোর্স করে যে বাংলাদেশের এই সরকারের সাথে তারা অনেক অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি করে এঙ্গেজ থাকবে, আরও বেশি করে সাপোর্টিভ থাকবে। তো সেই জায়গাতে আমি এই ভিজিটটাকে মনে করি যে সামনের দিনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ডিনামিক্সটা কী হবে তার একটা টোনটা সেটিং টাইপের। কারণ এটা একটা বড় রকমের সুযোগ তৈরি হলো কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে জন্য যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায়। তারা এখন আসলো, এসে প্রাথমিক একটা ধারণা পেল, ফিরে গিয়ে তারা নিজেদের মতো করে কিছু অ্যাসেসমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট করে পরের ধাপে বাংলাদেশের সাথে কোথায় কোথায় এঙ্গেজ হওয়া যায়, কোথায় কোথায় সাপোর্ট দেওয়া যায়, সেই বিষয়গুলো তো তারা নিশ্চয়ই মেসেজগুলো দেবেন। আমরা অতীতে যা দেখে এসেছি ধারাবাহিকভাবেই যে যুক্তরাষ্ট্র সুশাসন, মানবাধিকার, গণতন্ত্রায়ন নিয়ে কথা বলেছে, সবসময় তাদের পর্যবেক্ষণ দিয়েছে। এই সফরের যে বৈঠকগুলো, যেগুলো আপনি বললেন যে 5টি বৈঠকের কথা বললেন, এর প্রায় সবগুলো হচ্ছে মূলত আর্থিক খাত বা অর্থনীতি বিষয়ক। হ্যাঁ, আর্থিক খাত, সুশাসন, আর্থিক খাত। আমি যখন দুর্নীতির কথা বলি, আমি যখন টাকা পাচারের কথা বলি, আমি যখন ব্যবসার পরিবেশ বলি, সেখানে কিন্তু যেমন আর্থিক খাত আছে, পাশাপাশি সুশাসনের বিষয়গুলোও কিন্তু জড়িত আছে। এবং অনেকে প্রশ্ন করতে পারে নির্বাচন নিয়ে তো কোনো কথা হলো না, গণতন্ত্র নিয়ে তো কথা হলো না। এই জিনিসগুলো আমি যেটা মোটা দাগে বুঝি, এই মুহূর্তে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে এই সরকারকে কিভাবে সমর্থন দেওয়া যায় সেখানেই তাদের নজর থাকবে। আর নির্বাচন খুব অবভিয়াসলি আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি নির্বাচন তো এই মুহূর্তে হচ্ছে না বা খুব শিগগির যে হবে এমন কোনো সম্ভাবনা নেই। এই জন্য তারাও ওই বিষয়গুলো নিয়ে প্রেস করতে চায়নি এবং খুব পরিষ্কার কিন্তু এই ভিজিটটাতে। ভিন্ন একটি শিরোনামে আমরা যাই, সেটি হচ্ছে যে শাহজালালে কার্গো ব্যয় বেশি, প্রতিবেশী দেশে ঝুঁকছেন ব্যবসায়ীরা। আমার ঠিক এটা পড়া হয় নাই, কিন্তু এটা ঠিক যে আমরা এটা দীর্ঘদিন ধরে জানি যে আমাদের কার্গো ফেয়ার নিয়ে অভিযোগ আছে, এবং অভিযোগ আছে বলে কেউ কেউ বলতে চায় যে অন্য জায়গায় সরে যাচ্ছে। যেমন আপনার নিশ্চয়ই আমি সংবাদকর্মী হিসেবে গত কয়েকদিনে লক্ষ্য করেছি যে পোশাক শিল্পে গাজীপুর আশুলিয়াতে যে বিশৃঙ্খলা বা সহিংসতা চলছে, এটি হতে না হতেই কিন্তু আমরা লিখতে শুরু করে দিয়েছি যে আমাদের ব্যবসাগুলো ভারতে চলে যাচ্ছে। এখন দেখা হচ্ছে হ্যাঁ, আমাদের অর্ডারগুলো ক্যান্সেল হচ্ছে, এবং আমরা যখন ক্রিসমাস ঘনিয়ে এসছে এই সময়গুলো অর্ডারগুলো আসে, তো স্বাভাবিকভাবেই আমরা মাঝে মধ্যে কিন্তু অনেক সময় খুব জাম্পিং একটা কনক্লুশনে চলে যাই যে ওইদিকে ঝুঁকছে, কিন্তু ঝুঁকে যাওয়ার পার্সেন্টেজটা কত সেটাও কিন্তু আমাদের খুব প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যানালিসিস করে দেখা দরকার। যেমনটা দেখা দরকার যেই দামে, যে মানে, যে সময়ে আমরা পোশাক আন্তর্জাতিক বাজারে দিতে পারি, আমাদের ওই এজ কম্পিটিটিভনেস আছে এখনও।
তো সেই দামে সে সময়ে সেই মানের সাথে মিলিয়ে ভারত দিতে পারে কিনা। তো সেটা না দিয়ে আমরা অনেক এই ধরনের অস্থিরতা বা অস্থিতিশীলতা দেখা দিলেই আমাদের একটা প্রবণতা আছে, আমরা সাথে সাথে একটা সিদ্ধান্তে চলে যাই যে হ্যাঁ আমার বাজারটা বোধহয় সে নিয়ে যাচ্ছে। বিষয়টা তো এমন না যে হুট করে আমার এখানে কিছু হলো 3 দিন 7 দিনে জিনিসটা হয়ে গেল। এবং আজকে যে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু ওভার দ্য ইয়ার্স ডেভেলপ করেছে। যেমন ধরুন এখানে একটু করে বলাই বাহুল্য, রানা প্লাজা ডিজাস্টারের পর মনে হয়েছে যে ফ্যাক্টরি এবং স্ট্রাকচার বাংলাদেশে সম্ভব কিনা, কিন্তু এই রানা প্লাজা ধরেন একদিকে সাপে বর, আমাদের দেশেই ওই আপনার শিল্প ইতিহাসের ট্র্যাজিক ওই ইনসিডেন্টের 5 বছরের মধ্যে আজকে মানে গ্রিন টেকনোলজি সার্টিফাইড কতগুলো কোম্পানি আমাদের দেশে হয়েছে। অর্থাৎ আমরা চাপে পড়ে হই বা যেভাবে হই, আমাদের যদি ঐকান্তিকতা থাকে, আন্তরিকতা থাকে, আমরা এই বিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারি। এবং রানা প্লাজার পর যে তৈরি পোশাক শিল্পের বিবর্তন তার একটা দারুণ উদাহরণ বলে আমি মনে করি। তো কাজী আপনি যে খবরটা বলেছিলেন, হ্যাঁ এই ধরনের খবর আমরা শুধু আজকে না হুট করে আসেনি, দীর্ঘদিন ধরে পাই। আমাদের কার্গো কেন, আমাদের বন্দরের যে খরচ কার্গো হ্যান্ডেলিংয়ের বলেন, সময় বলেন, এটা নিয়েও কিন্তু অভিযোগ আছে। এবং অভিযোগ আছে বলে অনেক সময় বলা হয়ে থাকে সিঙ্গাপুর, কলম্বো এই জায়গা থেকে চলে যাচ্ছে। তো কিন্তু আমি বলবো যে খবরটা প্রকাশ করা হয়েছে সেটি যেহেতু বিস্তারিতভাবে দেখিনি, আমার আসলে খুব বেশি বলাটা ঠিক হবে কিনা, কিন্তু তারপরে এটা ঠিক যে এই অভিযোগগুলো যে দীর্ঘদিন ধরে যখন আসছে, আমার মনে হয় এগুলো একটু সুরাহার দিকে মনোযোগী হওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ জনাব রাহিদ এজাজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জানিয়ে রাখি আমাদের এই নিয়মিত আয়োজনটি আগামী দিনের আয়োজনটি বন্ধ থাকবে, কেননা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সংবাদপত্র প্রকাশ হবে না। তারপর দিন থেকে আবারও যথারীতি কার্যক্রম চলবে। সঙ্গেই থাকবেন আশা করি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।